আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কথা বলছি সুলতানা নুসরাত দুবাই থেকে। আজকের আপডেট ফ্যামিলি ভিসার নিয়ে। ফ্যামিলি ভিসার বিষয়ে অনেকেই কথা বলেছেন এবং আপনারা যারা ইউটিউবে, টিকটকে, ফেসবুকে প্রতিটি সোশ্যাল মিডিয়ার প্রতিটি ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন ফ্যামিলি ভিসা নিয়ে কেন আমি কথা বলছি না। আমি কথা বললেই যদি ভিসা খুলে যেত তাহলে সেক্ষেত্রে আমি চিল্লায় চিল্লায় বলতাম যে ভাই ফ্যামিলি ভিসা খুলে দাও। তো আজকে আমি আপনাদেরকে কিছু বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা খোলার জন্য আপনারা কি কি করতে পারেন, কি কি করলে নরমালি ফ্যামিলি ভিসা খুলতে পারে, বা ফ্যামিলি ভিসা এখন খোলা আছে কিনা, কত শতাংশ ভিসা হচ্ছে, ভিসা কি একবারেই হচ্ছে না নাকি হচ্ছে। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন পুরো ব্যাপারটা জানতে পারবেন ইনশাল্লাহ। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। তো দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা কেন বন্ধ হলো, প্রথম আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ফ্যামিলি ভিসা বন্ধ হয়েছে এই জন্য, যখন দুবাইয়ের লেবার ভিসা বন্ধ হয়ে যায় এবং এরপর বন্ধ হয় পার্টনার ভিসা, ইনভেস্টর ভিসা, বিজনেস ভিসা, এরপর হাই প্রফেশন বন্ধ হয়। মানে আউটসাইডের কথাই আমি বলছি, ইনসাইডে এখনো ফ্যামিলি ভিসা হচ্ছে। তো আউটসাইডে কেন বন্ধ হয়েছে এটার কারণ পিছনে গেলে আমরা দেখতে পাই। আউটসাইডের ভিসা কেন বন্ধ হয়েছে, আউটসাইড ফ্যামিলি ভিসা কেন বন্ধ হয়েছে, এটার পিছনে গেলে আমরা দেখতে পাই যে যখন সকল রকম ভিসা বন্ধ হয়ে গেছে, ইভেন হচ্ছে ভিজিট ভিসাও বন্ধ হয়ে গেছে। তো ভিজিটও বন্ধ হয়ে গেছে এবং সকল রকম ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে সকল রকম ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি যারা এখানে বিশেষ করে হোটেল বা ম্যাসেজ সেন্টারগুলো পরিচালনা করে থাকেন, এখানে অবৈধ উপায়ে ইনকাম করে থাকেন, তারা করেছেন কি, বাংলাদেশ থেকে মেয়েদেরকে অন্য উপায়ে নিয়ে এসেছেন। কিভাবে নিয়ে এসেছেন, যেহেতু তারা ভিজিটে আনতে পারতেছে না, এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে আনতে পারতেছে না, পার্টনার ভিসা দিয়ে আনতে পারতেছে না, লেবার ভিসা দিয়ে আনতে পারতেছে না, ক্লিনার ভিসা দিয়ে আনতে পারতেছে না, এবং সর্বশেষ উপায় সেটা হচ্ছে এখানকার যে লোকালের ভিসা, আরবি ভিসা যেটা বলে, সেই বিষয়েও আনতে পারতেছে না। কি উপায় অবলম্বন করে, সেটা হচ্ছে তারা বাংলাদেশ থেকে কাবিননামা তৈরি করে, বউ বানায়, ব্যাক ডেট দিয়ে এরকম পিছনে ডেট দিয়ে তারা এটাকে অ্যাটাস্টেশনও করে, অ্যাটাস্টেশন করে ম্যারেজ সার্টিফিকেট অ্যাটাস্টেশন করে, সবকিছু অ্যাটাস্টেশন করায়, মানে সব হচ্ছে টাকার খেলা। মেয়েটার পিছনে টাকা ইনভেস্ট করে সে সেখান থেকে হচ্ছে মেয়েটাকে কিন্তু বিভিন্ন রকম অ্যাটাস্টেশন যেটা যেটা করা লাগে, দুবাই এম্বাসি এবং হচ্ছে ফরেন অ্যাফেয়ার, সব জায়গায় অ্যাটাস্টেশন করে সেই মেয়েটাকে কিন্তু তারা দুবাই নিয়ে আসে বউ হিসাবে। তো বউ হিসেবে আসার পর এটাকে যখন তারা বিভিন্ন হোটেলে, বিভিন্ন রকম মেসেজ সেন্টার, বিভিন্ন জায়গায় যখন তারা এই মেয়েটাকে কাজে লাগায় এবং সেইখানে যখন চেকিং চলে, সিআইডি চেকিং যখন চলে, তখন ওই চেকিংয়ে ওই মেয়েটা পড়ে এবং মেয়েটার আইডি চেক করা হয়। আইডি চেক করার পরে দেখা যায় মেয়েটা আছে এখানে স্পন্সরের বিষয়, তার মানে হচ্ছে সে হাজবেন্ডের বিষয় আছে সেখানে, তার মানে হচ্ছে হাজবেন্ডের বিষয় আছে। তো হাজবেন্ড এখানে কি করে, তখন দেখা যাচ্ছে যে হাজবেন্ড যেটাই করুক না কেন, তার ওয়াইফ এখানে এই কাজটা কেন করবে। বাংলাদেশ কি আসলে এই কালচারের দেশ যে বাংলাদেশের হাজবেন্ডরা তাদের বউকে এনে এখানে এইভাবে হোটেলে মোটেলে বিভিন্ন রকম মেসেজ সেন্টারে কাজ করায়, অবৈধ কাজ করায়, অনৈতিক কাজ করায়? আসলে কি বাংলাদেশি পুরুষরা এরকম? তো বাংলাদেশি পুরুষরা তার বেশিরভাগ, আমি মনে করি আর কি, বাংলাদেশি মিনিমাম 90% পুরুষ যারা আছেন তাদের বউকে বোরখায় আবৃত থাকতে পছন্দ করেন, রাখতে পছন্দ করেন। তারা বউকে বোরখা পরায় এবং হচ্ছে বউর দিকে কেউ তাকাইলে তারে তো কি করবে কে জানে, এরকম একটা অবস্থা। তো এইরকম অবস্থা বাংলাদেশি পুরুষরা তার বউয়ের ভাগ দিতে পারে না, এটা তারা দিতে পারে না। তারা নিজেরা বাইরে যাই করুক না কেন, তারা বউ নিয়ে ব্যবসা করার মতো মেন্টালিটি রাখে না। যদিও কিছু কিছু আলাদা আছে, এখন বিভিন্ন কাপল কন্টেন্ট বানায় অনেকেই, সেগুলো আলাদা বিষয়। কিন্তু এখানে যারা বিশেষ করে ভদ্রলোক আছেন তারা সাধারণত বউ নিয়ে ব্যবসা করেন না। তো তাহলে এই যে বাংলাদেশের ম্যারেজ সার্টিফিকেট বানায় এই কাজগুলো কে করেছে? জি, এখানে যারা নারীর ব্যবসা করেন, যারা খারাপ কাজ করেন, অনৈতিক কাজ করেন, তারাই এই কাজগুলা করেছেন। এবং এটা নিয়ে যখন একটা গবেষণা হলো, রিসার্চ হলো যে কত পার্সেন্ট মেয়েরা এরকম কাজ করতেছে এবং এটা কোন দেশের ন্যাশনালিটি, তখন তারা দেখলো যে এই ন্যাশনালিটি হলো বাংলাদেশিদের। বাংলাদেশি ন্যাশনালিটির হাজবেন্ডরা বউকে এনে এই কাজ করে, স্বাভাবিকভাবে ভিসা বন্ধ হবে। তো হয়ে গেল ভিসা বন্ধ, সকল রকম রাস্তা বন্ধ হয়ে গেল। তো এখানে কারা ভোগান্তির শিকার হচ্ছেন? ভোগান্তির শিকার হচ্ছেন সত্যিকারের হাজবেন্ড ওয়াইফ, যারা ওয়াইফকে আনতে পারতেছেন না। দেখা যাচ্ছে যে কি ওয়াইফকে দেশে পাঠাইছেন, বউ প্রেগনেন্ট ছিল, সেই প্রেগনেন্ট অবস্থায় দেশে গেছে,
এখন সেই ওয়াইফও আসতে পারতেছে না, ওয়াইফের তো ভিসা আছে, সে চলে আসবে, বাচ্চা রেখে কি সে আসবে? বাচ্চা রেখে সে আসবে না, তাহলে কি বাচ্চাটার ভিসা কেমনে করবে? বাচ্চাটার ভিজিট ভিসা হচ্ছে না, বাচ্চাটার ভিজিট ভিসাও হচ্ছে না, বাচ্চাটার ফ্যামিলি ভিজিটও হচ্ছে না, বাচ্চাটার ফ্যামিলি নর্মাল যে ফ্যামিলি ভিসা সেটাও হচ্ছে না, তো কোনোটাই হচ্ছে না। তো তাহলে মা কিন্তু বাচ্চাকে ছেড়ে আসতে পারতেছে না, তো তার মানে হচ্ছে মা আর বাচ্চা আসতে হলে কিন্তু বাচ্চাটার ভিসা হওয়া জরুরি, তো বাচ্চাটার ভিসা হইলো না। তাহলে এখন সাফার করতেছে কি? ওই লোকটি সাফার করতেছে, যে লোকটি টেনেন্সি কন্ট্রাক্ট নিয়ে বড় ফ্ল্যাট নিয়েছেন, বা 1 বেডরুম হল 2 বেডরুম হলের যে একটা বাসা নিয়েছেন, বাসা নিয়ে যিনি আছেন ভেবেছেন যে বাড়িতে যাক 2-3 মাস পর বাচ্চা নিয়ে বউ আসবে, এরকম যিনি চিন্তা ভাবনা করেছেন, তো তার দেখেন তার 1 বছরের কন্ট্রাক্ট করা বাসা, সেখানে উনি একা থাকেন, তার বউও নেই বাচ্চাও নেই, তাহলে উনি আনতে পারতেছে না। একটা অপশন ছিল, সেটা হচ্ছে ফ্যামিলি ভিজিট। ঠিক এই সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট জালিয়াতির কারণে এটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এটার কারণে দেখা যাচ্ছে আপনার যদি টেনেন্সি কন্ট্রাক্টও থাকে, আপনার ব্যাংক স্টেটমেন্টও ওকে থাকে, তারপরে কিন্তু ওরা ভিসা দিচ্ছে মাত্র 2%। সবার ভিসা হচ্ছে না, ধরেন 100টা ভিসা আপনি ঢালছেন, হয়তো 2টা বা 3টা আপনি পেয়েছেন, তো বাকি টাকাটা কিন্তু ভিসা ঢাললে কিন্তু ভিসার টাকাটা মার যায়, এটা আপনারা জানেন। এখন আসুন সমাধানে, আমাদের সমাধানে কি করতে হবে? সমাধানে আমাদের কয়েকটা স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপ হলো আমাদের এম্বাসিতে প্রচুর পরিমাণে মেইল করতে হবে, লেটার জমা দিতে হবে যে আমাদের জেনুইন ইজারি আছে, আমাদের জেনুইন ব্যাংক স্টেটমেন্ট আছে, আমাদের বউ আনতে পারতেছি না বা বাচ্চা আনতে পারতেছি না, এটার ব্যাপারে আপনারা বৈঠক করেন। 2 হলো আমার এই ভিডিওটা, আজকের যে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কারণ কতটা কষ্টে আছে ওই মা এবং বাচ্চাগুলা তার বাবা ছাড়া, বা ওই ওয়াইফ তার স্বামী ছাড়া, তার সামর্থ্য থাকা অবস্থায় সে আসতে পারতেছে না, ঠিক আছে? এবং তাদের কিন্তু ভিসাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো ফ্যামিলি ভিসার এই যে কষ্টটা, তার ফ্যামিলি, যারা ফ্যামিলি নিয়ে এখানে থেকেছেন তারা ফ্যামিলি ছাড়া থাকার কষ্ট আমরা বুঝি। তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আমাদের ফ্যামিলি ভিসা খোলা খুবই জরুরি। এবং বাংলাদেশ থেকে আমি প্রফেসর ইউনূস স্যারের কাছে এই ভিডিওটা আপনাদেরকে বলবো পৌঁছায় দেওয়ার জন্য। আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন, কোনো না কোনোভাবে ওনার কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে, যে বাংলাদেশ থেকে ভুয়া কাবিন হওয়া বন্ধ করতে হবে, ভুয়া সার্টিফিকেট হওয়া বন্ধ করতে হবে, এবং সেটা ফরেন অ্যাফেয়ার কিভাবে অ্যাটাস্টেশন দেয় সেটা দেখতে হবে। ফরেন অ্যাফেয়ার যদি অ্যাটাস্টেশন না দেয়, ফরেন অ্যাফেয়ার্সে এমন লোক বসাইতে হবে যিনি টাকা খেয়ে কোনো অ্যাটাস্টেশন দিবেন না, এরকম লোক বসাইতে হবে। তাহলে কি হবে? বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ম্যারেজ সার্টিফিকেট, বাংলাদেশের এডুকেশন সার্টিফিকেট, সবকিছুর উপরে দুবাই গভর্নমেন্টের একটা বিশ্বাস আসবে। এখন বিশ্বাস কেমনে আসবে বলেন? যখন বাংলাদেশ থেকে বানানো সার্টিফিকেট আসে, এখানে ফরেন অ্যাফেয়ার থেকে অ্যাটাস্টেশন হয়, সেখান থেকে দুবাই এম্বাসিতে যায়, দুবাই এম্বাসি থেকে কিন্তু এটা এখানে আসে। যখন দুবাই এম্বাসির সিলটা থাকে, তখন এখানে অটোমেটিক কিন্তু ফরেন অ্যাফেয়ার থেকে সিলটা দিয়ে দেয়। তাহলে আপনার কি বুঝতে হবে যে বাংলাদেশ থেকে জালিয়াতি আগে বন্ধ করতে হবে। ম্যারেজ সার্টিফিকেট জালিয়াতির কারণে আজকে ফ্যামিলি ভিসা বন্ধ, না হলে ফ্যামিলি ভিসা কিন্তু কোনো ক্যাটাগরিতেই আসে না, বা বন্ধ আবার কোনো ক্যাটাগরিতে আসেই না, কোনোভাবেই আসে না, কারণ এটা তো লেবার না, এটা তো লেবার ভিসার কোনো কিছু না যে এরা এসে এখানে কাজ করবে, ওখানে যাবে ওখানে যাবে। ফ্যামিলি বিষয়ে বউ বউ বানায়া যাদেরকে এনে এইভাবে আপনারা ছেড়ে দিয়েছেন এবং গলত কাজ করেছেন, আপনাদের কারণে আজকে সত্যিকারের ফ্যামিলি যারা তারা সাফার করতেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমি আরেকটা বিষয় বলে দিই, এই পরিস্থিতিতে আপনি কিভাবে ভিসা করবেন। এই পরিস্থিতিতেও কিন্তু কিছু কিছু ভিসা হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে? 2 থেকে 3% ভিসা হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে ইজারি দিতে হবে। ইজারি মানে হচ্ছে টেনেন্সি কন্ট্রাক্ট, জেনুইন 1 বছরের টেনেন্সি কন্ট্রাক্ট দিতে হবে ভিসা ঢালার জন্য। আপনি আমির সেন্টার থেকে সরাসরিও ঢালতে পারেন বা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, কিন্তু ভিসা হওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি না আপনাকে, ঠিক আছে? তো সেখান থেকে আপনার একটা ফ্যামিলি ফাইল বানাইতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আপনাকে আমির সেন্টার থেকে ভিসা ঢালতে হবে, বা আমরাই ঢেলে দিলাম আপনার ভিসাটা। কিন্তু সেক্ষেত্রে আপনার অবশ্যই 3 মাসের বা 4 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, যেটা রানিং ব্যাংক স্টেটমেন্ট, যে আপনি সামর্থ্যবান, আপনার ওয়াইফ নিয়ে থাকার মতো আপনার পসিবিলিটি আছে, বা আপনার সেক্ষেত্রে যদি হাজব্যান্ড এবং ওয়াইফের ভিসা থেকে থাকে, বা অনেকেরই আছে পার্টনার ভিসা কিন্তু বাচ্চার হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট এবং ইজারি দুটোই দিতে হবে, এবং এখান থেকে একটা রিকোয়েস্ট লেটার দিয়ে সেখানে সাবমিট করতে হবে।
তারপরে আপনার ভিসা হতেও পারে, নাও হতে পারে। হওয়ার সম্ভাবনা আমি মনে করবো যে 2-3% হওয়ার সম্ভাবনা আছে। যারা একদম আর্জেন্ট কিছুই করতে পারতেছেন না, যে কোনো ভাবে হোক তাদেরকে আনতে চান, একটা রিস্ক আপনারা নিতে চান, আপনার কিন্তু ভিসার টাকা গেলে এখানে ভিসার টাকাটা কিন্তু মার যাবে। 750 দিরহাম ভিসার কস্ট আসে, টাইপিং এর কিছু কস্ট আছে, আর ফ্যামিলি প্রসেসিং এর বাস। এছাড়া আপনার ডিপোজিট যাবে 1000 দিরহাম। এখন ফ্যামিলি ভিজিট আপনি কত দিনের পাবেন? ফ্যামিলি ভিজিট পাবেন আপনি 3 মাসের জন্য। 3 মাসের যদি ভিসা হয়ে যায় তাহলে ইনশাল্লাহ 3 মাসের জন্য আপনি ভিসা পেয়ে যাবেন। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার টাকাটা মার যাবে, আপনি ডিপোজিটের টাকাটা ফেরত পাবেন। ডিপোজিটের যে 1000 দিরহাম আছে সেটা আপনি ফেরত পাবেন। আমি বলবো যদি বেশি জরুরি হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিসা আমরা আমাদের পক্ষ থেকে যেভাবে সুন্দর করে করা যায় কাজটা ইনশাল্লাহ ট্রাই করবো। বাকিটা আপনার কিসমত, আপনার নসিব। ঠিক আছে? তো যে সকল ভাইয়েরা এখন বা বোনেরা এখন ভিডিও আমার দেখতেছেন, আপনারা সবাই বেশি বেশি করে ফেসবুকে বা সব জায়গায় আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে সরকার পর্যন্ত পৌঁছায়। সরকার পর্যন্ত আমাদের আর্জি না পৌঁছাইলে আমাদের কোনোভাবেই কিন্তু ফ্যামিলি ভিসা খোলার, একদম জেনুইন নর্মাল করার কোনো অপশন নেই। গভর্নমেন্টকে এই বিষয়ে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। গভর্নমেন্ট হস্তক্ষেপ না করলে তাহলে কোনোভাবে কিন্তু এটা নর্মাল হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। ধন্যবাদ।